জেঠিমণি ঠাম্মিকে বলেন, আমি বারবার করে দোয়েলের সঙ্গে তেজের বিয়ের কথা বলছি, তার অবশ্যই একটা কারণ আছে। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, জেঠি এইবার আমার ডিভোর্সের কথাটা ওনাদেরকে বলে দিক, আর তারপরেই আমি দোয়েলের জন্য ওনাদেরকে অনুরোধ করব। ঠাম্মি বলেন, বলুন কি কারণ, সেটাই তো জানতে চাইছি। জেঠিমণি বলেন, সুধার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়। এই সংসারটা আমার স্বামী একাই চালায়, তার ইনকামে চলে। আমি আমার মেয়ের বিয়ের জন্য কিছু অর্থ সঞ্চয় করেছি, এখন আমি সেই অর্থ দিয়ে আমার দেবরের মেয়ের বিয়েটা কি করে দেই, আপনিই বলুন মাসিমা। ঠাম্মি তখন বলেন, আমাদের টাকা পয়সা গয়না বিস্তর আছে, আমাদের ওসবের কোনো প্রয়োজন নেই। এই বিয়ে নিয়ে আপনাকে কোনো কিচ্ছু ভাবতে হবে না, বিয়ের সমস্ত খরচ আমরা করব। শুধু তাই নয়, আপনাদের বাড়িতে আরও যে দুটো মেয়ে আছে, প্রয়োজনে তাদের বিয়ের সমস্ত খরচও আমরা করব। আমরা দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেব। তেজের বাবা মনে মনে ভাবতে থাকেন, এই রে, তিনটে বিয়ে, সে তো অনেক খরচ। এরপরেই দুই পরিবারের মধ্যে সমস্ত কথা হয়ে যায়। সুধার জেঠিমণি সুধাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কিন্তু এই কোনো কিছুই সুধার ভালো লাগছে না। সুধার মনের মধ্যে বারবার নানা প্রশ্ন জাগছে। ওনারা কি জানেন আমি ডিভোর্সি? ওনারা নিশ্চয়ই জানেন না, জানলেই সম্বন্ধ আনতেন না, এমনটাই ভাবছে সুধা। সুধা বারবার করে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে, আমি এখন বিয়ে করতে চাই না। তখনই কেয়া সুধাকে বলে, সব ছেলে সার্থক হয় না সুধা, সার্থকের মতন ছেলেরা যেমন এই দুনিয়াতে আছে, ওনার মতনও ভালো মানুষ আছে। তুই দেখে নিস, তেজবাবু কখনোই সার্থকের মতন হবে না। দেখলি না, উনি তোকে বারবার সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছেন, তার মানে এটা নিশ্চয়ই ভগবানের ইচ্ছে। সুধার মনে খানিকটা আশা জাগে, কিন্তু আবারও সুধার ভয় করে। না না, আমি কোনো মিথ্যে কথা বলে বিয়ে করতে চাই না, আমাকে ওনার সঙ্গে কথা বলতেই হবে। তখনই তেজ আসে। তেজ এসে বলে, আমি ওনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। সুধার পরিবারের সকলেই চলে যায়। তেজ তখন সুধাকে বলে, আমার বারবার মনে হচ্ছে আপনি আমাকে কিছু বলতে চাইছেন। সুধা বলে, আপনি ঠিকই ভেবেছেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। তেজ বলে, বলুন, আমি শোনার জন্য প্রস্তুত আছি। সুধা বলে, আপনাকে প্রথমবার দেখেই আমার মনে হয়েছে আপনি ভীষণ ভালো মানুষ, কিন্তু আমি আপনার যোগ্য নই। তেজ বলে, দেখুন, আমি অর্থ দিয়ে কখনো মানুষের যোগ্যতার বিচার করি না। সুধা বলে, আমি অর্থ সংকটের কথা বলিনি, আমার কিছু অতীত আছে, আর আমি আপনাকে আমার অতীত সম্পর্কে কিছু বলতে চাই। তেজ বলে, আমি সবকিছুই জানি, আর আমার ঠাম্মি আপনার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়ে তারপরেই সম্বন্ধ পাঠিয়েছে। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, তার মানে উনি জানেন আমি ডিভোর্সি, আর সবকিছু জেনেই আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু কেন? সুধা তখন তেজকে বলে, আপনারা যখন সব খোঁজ খবর নিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন আমি ডি। তখনই সেখানে চলে আসে জোসনা। তেজের দিদি বলে, আরে ভাই, তুই দেখি বিয়ের আগে বাড়ির সমস্ত নিয়ম নীতি ভুলে বসে আছিস। আমাদের বাড়ির নিয়ম, বিয়ের আগে ছেলে মেয়ে বেশি কথাও বলে না, আর ঘন ঘন দেখাও করে না। আমি ভাইয়ের 3 মিনিটের বড়, তাই ভাই যখন নিয়মগুলো ভুলে যায়, আমি ভাইকে মনে করিয়ে দেই। এবার তোমরা দুজনেই বাহিরে চলো, সকলে তোমাদের জন্য অপেক্ষা করছে। এ বলে জোসনা তেজের হাত ধরে তেজকে ওখান থেকে নিয়ে যায়। তেজের ঠাম্মি সুধাকে 7 নড়ি হাত দিয়ে আশীর্বাদ করেন, যেটা দেখে হিংসায় তরিতার মন জ্বলতে থাকে। ছলো ছলো চোখে তরিতা মনে মনে ভাবতে থাকে, কতদিনের ইচ্ছে ছিল এই হারটা আমার হবে, অথচ ঠাম্মি এই মেয়েকে দিয়ে দিল। তখনই জোসনা বলে, কি কষ্ট হচ্ছে বুঝি? তা ঠাম্মি তোমাকেও তো কিছু কম দেয়নি। ও বাবা, চোখে দেখে আবার জলও ছলছল করছে। তরিতা বলে, কি যে বলো না ঠাকুরজি, দাদাভাই এতদিন পরে বিয়েতে রাজি হয়েছে, তাই তো আনন্দে আমার চোখে জল চলে এসেছে। এদিকে সুধার জেঠিমণি মনে মনে ভাবতে থাকেন, ইচ্ছে করছে সকলকে বলে দেই সুধার ডিভোর্সি, কিন্তু না, সেটা বলবো না। আমার দোয়েলের ভবিষ্যতের জন্যই আমি সমস্ত কিছু গোপন করে যাচ্ছি। আগামী পর্বে দেখানো হবে তেজ ইমনের কাছে যায়। ইমনকে অ্যাডভান্স পেমেন্ট করে তেজ বিয়ের সমস্ত ডেকোরেশনের দায়িত্ব ইমনকে দেয়। এদিকে সুধা তার ঠাম্মিকে বলে, আমি মিথ্যে কথা বলে কিছুতেই বিয়ের মণ্ডপে যেতে পারবো না, আমি ওনাদেরকে সমস্ত সত্যি জানিয়ে দেব। এরপরে যদি বিয়েটা ভেঙেও যায়, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। ঠাম্মি তখন সুধাকে বলে, দিদি ভাই, ওই ছেলের সঙ্গেই যদি তোমার বিয়ে লেখা থাকে, তবে যতই বাধা আসুক এই বিয়ে কেউ আটকাতে পারবে না।